আবার বলছি যে এ রাজ্যের ইমাম মুয়াজ্জেমরা যেভাবে একেবারে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের নিন্দা করেছেন, এই নিগ্রহের প্রতিবাদ করেছেন, তাদের কুর্নিশ খুব ভালো লেগেছে। এটাই তো বাংলা। আমি বলছি কিন্তু প্রশ্নটা অন্য, যে পদ্মার ওপারের আঁচে কি এপার ক্রমশ তপ্ত হচ্ছে? কেন বলছি দেখুন। বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। পাশের দেশে এখন বিদ্বেষের হাওয়া। বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। সোমবার বিধানসভায় ফের বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা করেছেন ভারতের মুসলিম ধর্মগুরু থেকে মুসলিম বিদ্বজনেরা। দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বিবৃতি জারি করে বলেছেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলামের সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্যায়ের কোনো জায়গা নেই, হিন্দুদের ওপর এই বর্বরতার কোনো যুক্তি থাকতে পারে না। বাংলাদেশে হিন্দু নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের ইমাম মুয়াজ্জেমরাও। যদি কেউ হিন্দুদের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে, সেটা কোনো ইসলাম কখনো তাকে সাপোর্ট করে না। এই প্রেক্ষাপটেই সোমবার বিধানসভায় এই নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই, প্রতিবাদ করি। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানে না, এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটু দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গা তো চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয়। পাল্টা এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন, আবার উনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন, নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন। আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, জনাব ফিরাদ হাকিমকে, মাননীয় তোহা সিদ্দিকীকে রানী রাসমণি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। আর হিন্দুরা ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে তাদের অনুমতি নিতে হয়। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ। বিজেপির কাজ হচ্ছে তো এইরকম একটা অশান্তি বজায় রেখে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বুকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটা দাঙ্গা দেখাবার পরিকল্পনা। বাংলাদেশে কিছু মানুষ ভুল করছে, আমরা সেটাই ভুল করব, তাহলে আমরা ওদের থেকে উন্নত হলাম কোন দিক থেকে? সব মিলিয়ে বাংলাদেশের আঁচে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতিও। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ব্রিগেডিয়ার দত্তর কাছে আসবো। ব্রিগেডিয়ার দত্ত, আবার আরেকবার ওই 2016 সালে আবুল বারকাতের সেই রিপোর্টের কথা বলতে হয়, যেখানে বলা হয়েছিল, আমার মনে আছে আমরা অনুষ্ঠানও করেছিলাম, যে এই প্রবণতা অর্থাৎ হিন্দু চলে আসার প্রবণতা যদি বজায় থাকে, আগামী 2-3 দশক পর এদেশে ও দেশে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী কোনো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আপনি দেখুন, গত 48 ঘন্টায় ত্রিপুরা থেকে শঙ্কর সর্দারকে ধরা হলো, আমি বলবো আইনত গ্রেফতার করা হলো, কিন্তু কি অসহায় আর্তি। 77 বছরের বাবাকে নিয়ে, ভাইকে নিয়ে, পুরো বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে চলে এসেছেন। বললেন জেলে যেতে হলে, মরতে হলে এইখানে মরবো, ওখানে আর থাকা যাচ্ছে না। আমি বলছি এইভাবে আমাদের আইন বাঁচিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে কিন্তু মরিয়া হয়ে কত মানুষ এখানে আসছেন এই পরিসংখ্যান বলছে। আর এই ধরনের যারা ধরা পড়ছেন তাদের সংখ্যাটা বলছে যে কি মারাত্মক পরিস্থিতি ওই দিকে। কোন দিকে যাচ্ছে? আমি বলছি অনুপ্রবেশের চাপ নিঃশব্দে। এখনও ভারত সরকারের নীতি হচ্ছে কাউকে আমরা ঢুকতে দেব না, তা সত্ত্বেও মানুষ তো এদিকে আসছেন। আপনি আপনাদের 71-এ নিয়ে যাই। 71-এ অনুপ্রবেশকারীদের জন্যই তো পাকিস্তানের সঙ্গে গন্ডগোলটা হলো। একদম। অনুপ্রবেশকারীদের যে একটা ইকোনমিক চাপ পড়ে দেশের উপরে, ওটা সহ্য করতে পারা যায় না সব সময়। এখানে আমি এক্স্যাক্ট সংখ্যা বলতে পারবো না এখনো কত অনুপ্রবেশ এসেছে, কিন্তু 71-এর যুদ্ধটা ওই একটি কারণে হয়েছে, অনুপ্রবেশকারীরা এত সংখ্যায় বেড়ে গেছিল যে আমাদের ইকোনমির উপরে চাপ পড়ছিল। কিন্তু ব্রিগেডিয়ার দত্ত, আমি বলছি যে অফিসিয়াল ওই 1 কোটির কাছাকাছি যে ফিগারটা, মুক্তিযুদ্ধর পর যখন বাংলাদেশ স্বাধীনতা পেল, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হলো, তাদের অধিকাংশ, বড় অংশ কিন্তু ফিরে গেছিল। কিন্তু এখনকার পরিস্থিতি তো তা নয়। ফিরে গেছে কেন? কারণ ওদের উপরে অত্যাচারটা জিরো হয়ে গেছিল, জিরো। একদম।
আজকে এরা যে কথা বলছে, আমি আপনাকে একটা কথা আরো বলতে চাই। আমি আপনাকে বলেছিলাম যে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা আমার কাছাকাছি বয়সে, কিন্তু যদি কোনো আওয়ামী লীগের সেরকম সংগঠন থাকে, এদের স্কিল, মিলিটারি স্কিল ইউজ করতে পারে। ওয়েপন সাপ্লাই ইজ নট এ প্রবলেম, ইন্টারন্যাশনালি কোনো প্রবলেম নেই, বাজারে আধুনিক অস্ত্র পাওয়া যায়। সুতরাং এটা অর্গানাইজ করে কে করবে আমি তো ঠিক যাই না। আমাদের কতগুলো এজেন্সি আছে, RAW এটসেট্রা এটসেট্রা, ওরা কতটা অ্যাক্টিভ যাই না। অনেকে বলছেন মোদী সরকার কিছু করতেছেন না, অনেকে বলছেন যে জয়শঙ্কর স্টেটমেন্ট দিয়েছে, ভেতরে কি হচ্ছে তো আমরা কেউ জানি না। একদম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। প্রথমত আমাদের অদ্ভুত লাগে যেটা বললাম, যে তুমি এটা বললে একটা সময় যে বাংলা ভাষা, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি দুটো বাংলার এক, এবং এখানে দাঁড়িয়ে যে চাপটা সবচেয়ে বেশি আসবে সেটা পশ্চিমবঙ্গ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রাখতে হচ্ছে সম্প্রীতি রক্ষা করা বা কমিউনাল হারমোনি, যেটা সে রক্ষা করার দরকার, এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের দায়বদ্ধতা আছে। কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে বর্ডারটা সবচেয়ে বেশি শেয়ার করে বাংলা বা আসাম বা ওখানে মিজোরাম বা ত্রিপুরা, তাদের নিয়ে একটা সর্বদল বৈঠক ডাকা হচ্ছে না কেন? কেন বাংলার মুখ্যমন্ত্রীকে যেমন বিমলদা প্রথমে ফুৎকার উড়িয়ে দিলেন যে তৃণমূলের সাথে কি কথা বলবো, তারপরে বাংলার মুখ্যমন্ত্রীর এখানে দাঁড়িয়ে তার সাথে আলোচনা করা বা প্রধানমন্ত্রীর একবারও ডেকে পাঠানো যে বাংলাদেশের এই উদ্ভব পরিস্থিতির মধ্যে আপনার কি করণীয় বা আমরা বসে আলোচনা করি, সেই ভাষায় একবার উদাসীন কেন? কারণ কি? তৃণমূলকে ভোট ব্যাংক বানাতে হবে। এটা শেষ করি, বাংলা। এটা নিয়ে তৃণমূলকে গুরুত্ব দেওয়া উচিত কি উচিত নয় আমি সেটা বলিনি। আমি তাই তো ইন্টারন্যাশনাল বলেছিলাম। রিলেশনসের বিষয় নিয়ে তৃণমূলের অ্যাপ্রোচকে ভোট আমি ব্যাংকটা বাড়াতে হবে। খুব একটা গুরুত্ব দিই না। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যে কথাটা বললাম বা ব্রিগেডিয়ার সাহেব যে কথা বললেন সেটাও একটা দিক দিয়ে ঠিক, কিন্তু এটাও তো সত্যি যে আপনি যদি বর্ডারটা খুলে দেন না, বাংলাদেশে একদম ডেমোক্রেটিক ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে। কারণ যারা অত্যাচারিত তারা সেই অত্যাচার সামলে থাকতে পারবে না, তা বেরিয়ে চলে আসবে। এবং যারা লড়াই করতে চাইছে, বাংলাদেশে হিন্দুদের একটা নতুন বৈশিষ্ট্য এখন তৈরি হয়েছে, যার জন্য এই ফান্ডামেন্টালিস্ট বা র্যাবিড ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টগুলো, ইসলামিক ফান্ডামেন্টালগুলো ভয় পাচ্ছে। সেটা হচ্ছে হিন্দুরা রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করছে এবং এরা প্রতিরোধের কথা ভাবছে। চট্টগ্রামে বড় সমাবেশ হয়েছে, ঢাকায় হয়েছে, রংপুরে হচ্ছে। এইটা ভয় ওদের। চিন্ময় কৃষ্ণর ওপর রাষ্ট্রের আঘাতের কারণ তো প্রতিবাদী। এই প্রতিবাদ মানে ভয় পাচ্ছে ওরা। 4 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল, একদম। যার ইদানিংকালে কোনো নজির এর নেই। আগে এটা হয়নি, আমি আসবো, কিন্তু তার আগে একদম, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে যেভাবে ভারতকে একেবারে সাংবাদিক সম্মেলনে স্ত্রীর শাড়ি পরানো হচ্ছে এবং পরিষ্কার ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতীয় পণ্য, সেটা কৃষিদ্রব্য, খাদ্যদ্রব্য, সব কিন্তু পৌঁছচ্ছে, ওদিক থেকেও আসছে। সুতরাং এইটার মধ্যে কেউ ভণ্ডামি দেখতে পারেন, কিন্তু আমরা অন্য কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের লোকেরা যুদ্ধ করবে আমাদের সঙ্গে, যুদ্ধে জখম হলে চিকিৎসাটা এখানেই করতে আসতে হবে। একদম, যুদ্ধে জখম হলে এখানেই তো চিকিৎসা হবে, এই রসিকতা চলছে। কিন্তু পাশাপাশি বলা হয়েছিল একেবারে পরিষ্কার অন ক্যামেরা যে বাংলাদেশিরা না এলে নাকি নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে। আর কলকাতার নিউ মার্কেটে এখন ঘুরতে ঘুরতে এবিপি আনন্দের ক্যামেরা প্রচুর বাংলাদেশিকে সেখানে শপিং করতে দেখছেন। তারা বলছেন যে যারা এই ডাক দিয়েছিলেন তারা থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে কেনাকাটা করতে যাবেন, আমরা তো সেখানে যেতে পারবো না, সেই জন্য আমাদের ভারতে আসতে হয়। তার কারণ এখানকার ভারতীয় জিনিস ব্যবহার করে আমরা তৃপ্তি পাই, আরাম পাই। কি বলছেন তারা? বাংলাদেশি নাগরিকরা আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে এই পরিস্থিতির মধ্যেও দেখাবো। আসলে আমরা ভারতের জিনিস ব্যবহার করে আরাম পাই, এই কারণে আমরা ভারতে আসি। ওনারা তো কেনাকাটা করতে যাবে থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমরা তো থাইল্যান্ড, সিঙ্গাপুর যাবো না, আমরা আসবো পার্শ্ববর্তী দেশ ভারত। কয়েকদিন ধরেই ভারতের বিরুদ্ধে হাস্যকর হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছে বাংলাদেশ, যা শুরুটা করেছেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। কিন্তু ভারত তো দূরের কথা, বিএনপি নেতার কথায় সামান্য গুরুত্ব দিচ্ছেন না তাঁরই দেশ অর্থাৎ বাংলাদেশের নাগরিকরাই। সম্প্রতি স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন খালেদা জিয়ার দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল। ইন্ডিয়ান শাড়ি, সেই নিজেই এই শাড়ি দিয়েছে, এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। কিন্তু গুরুত্ব দেওয়া ছাড়ুন, তার কথা কানেই তুলছেন না বাংলাদেশের নাগরিকরা। সোমবার কলকাতার নিউ মার্কেটেই দেখা গেল চুটিয়ে ভারতীয় পোশাক কিনছেন বাংলাদেশের নাগরিকরা।
বাংলাদেশের নেতা বলছে ভারতীয় পণ্য বয়কট করার জন্য, এমনকি স্ত্রীর শাড়ি নিয়ে এসে সংবাদ মাধ্যম ডেকে সেই শাড়ি পুড়িয়ে দিচ্ছেন কিনা ভারতীয় শাড়ি বলে। কিন্তু যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছেন তারা বলছেন যে এই বক্তব্যকে তারা কেউই সমর্থন করেন না। বাংলাদেশের যশোরের বাসিন্দা শাকিলা খাতুন চিকিৎসা করতে এসেছেন ভারতে। দক্ষিণ ভারতের ভেলোর থেকে ফিরে কলকাতায় ব্যস্ত শপিংয়ে। না না, অবশ্যই উচিত না, কারণ ইন্ডিয়াকে তো আমরা একটা মানে ফ্রেন্ডলি দেশ হিসাবে চিনি, যেটা না কোনো ব্যাপার না, এরকম কোনো উচিত না এগুলো করা। রাজশাহীর বাসিন্দা লুৎফর রহমান এদেশে এসেছিলেন চিকিৎসা করাতে। নিউ মার্কেট থেকে ব্যাগে ভরে ভারতীয় জিনিস কেনাকাটা করতে করতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দাবি শটান খারিজ করে দিলেন তারা। আপনাদের একজন বিএনপি নেতা তিনি বলছেন যে নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে যাবেন না। এটা রাজনীতি খেল ভাই, এগুলো বললে লাভ নাই। এগুলো হ্যাঁ আমরা সবসময় আসি এবং খুব ভালোবাসি। যশোরের বাসিন্দা মোহাম্মদ রফিক তিনিও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, রিজভি যাই বলুন, ভারতীয় পণ্যের প্রতি তাদের ভালোবাসা ছিল, আছে, থাকবে। কিছু চাদর কিনছি, ওষুধ কিনছি, সোয়েটার কিনছি, এগুলোই। উনি যে কীভাবে বলেছে সে উনিই ভালো জানে, কিন্তু আমরা তো আসলে ডাক্তার ডাকাতে আসি কন্টিনিউ, মাঝে সাঝে এখান থেকে টুকটাক কেনাকাটা করি। বাংলাদেশের নাগরিকদের কাছে ভারতীয় পণ্য কতটা পছন্দের সেটা বোঝা গেছিল রিজভির ভারতীয় পণ্য বয়কটে ডাক দেওয়ার দিনই। বিএনপি নেতা জ্বালিয়ে দেওয়ার জন্য শাড়ি ছুঁড়ে ফেলতেই কার্যত ছোঁ মেরে তা তুলে নেন এক মহিলা। এবার কলকাতায় আসা বাংলাদেশের নাগরিকরা কার্যত বুঝিয়ে দিলেন রুহুল রিজভির হুমকির কোনো প্রভাব বাংলাদেশেই নেই। তাহলে ভারত আর কি গুরুত্ব দেবে? আর এরই মধ্যে বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে গেল ১০০ টন আতপ চাল। উল্টো দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৭২ টনেরও বেশি মাছ বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকারও বেশি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। আমি স্বামী পরমাত্মানন্দের কাছে যাব। প্রথমে আপনাকে যে জানতে চাইবো সেটা হচ্ছে যে দেখুন, এতদিন ইসকনকে এইভাবে প্রকাশ্যে টার্গেট করা হচ্ছিল না, বলা হচ্ছিল যে ক্রিমিনাল কেস, একজন ইন্ডিভিজুয়াল, কিন্তু আড়ালে করা হচ্ছিল। গত ৪৮ ঘন্টায় নতুন ডেভেলপমেন্ট যেটা, সেটা হচ্ছে ইসলামের কট্টরপন্থী এই প্রবক্তারা, একজনের নাম রফিকুল ইসলাম মাদানি, অন ক্যামেরা প্রকাশ্যে বলছেন যে ইসকনের পান্ডাগুলোকে কোপান, অস্ত্র হাতে নিতে হবে। আরেকজন, তিনিও একজন ধর্মীয় প্রবক্তা, এম সাবির বিন লোকমান, তিনি বলছেন যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, আস্তানা ভেঙে দিতে হবে, যারা রক্ষক মানে যারা প্রোটেক্ট করবে তাদেরও চিরতরে মুছে দিতে হবে, সমাজে ক্যান্সারের মতো ইত্যাদি ইত্যাদি। মানে এই প্রকাশ্য আক্রমণের পর বাংলাদেশের মাটিতে ইসকন বা এই ধরনের সংগঠনগুলো চালানো কতটা কঠিন এবং বিপজ্জনক বলে আপনার মনে হচ্ছে? বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, হিন্দুদের পক্ষে সেটা অত্যন্ত দুর্যোগপূর্ণ। আদৌ আগামী ৫ বছর পর সেখানে হিন্দু মঠ, মন্দির, মিশন সেগুলো থাকতে পারবে কিনা, হিন্দু সন্ন্যাসীরা তাদের ধর্মের কথা গণতান্ত্রিকভাবে বলতে পারবে কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ধর্ম এক জিনিস, তার পাশাপাশি একটা নতুন আইডিওলজি আসছে, তাকে আমি বলতে চাই ধর্মতন্ত্র, যেটা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, ইসলামিক স্টেটগুলোতে ছড়িয়ে পড়ছে, যেটা মৌলবাদীদের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা হিন্দু মৌলবাদীও হতে পারে, ইসলাম মৌলবাদীও হতে পারে। মৌলবাদের মূল এজেন্ডাই হচ্ছে একটা তন্ত্রকে খাড়া করা, একটা ইজমকে খাড়া করা, এবং সেইটার মধ্যে দিয়ে মানুষকে পেষণ করা। ওখানে ঠিক সেই রকম ইসলামী ধর্মতন্ত্র ওরা কায়েম করতে চাইছে। এটাকে কোনো সভ্য মানুষ, কোনো সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ, কোনো মানবতাশীল মানুষ এটাকে মেনে নিতে পারে না। এটার বিরুদ্ধে আমাদের একজোট হওয়া উচিত। ওরা ইসকনকে খাড়া করেছে কেবল একটা হিন্দু প্রতিষ্ঠানকে সামনে রেখে হিন্দুত্বকে শেষ করে দেওয়ার জন্য। সেটা ইসকনের বদলে কালকে রামকৃষ্ণ মিশন হতে পারে, গৌড়ীয় মঠ হতে পারে, অন্যান্য সংস্থাও হতে পারে। আসল ওদের লক্ষ্য হচ্ছে হিন্দু হটাও, বাংলাদেশকে হিন্দু শূন্য করে দাও, হিন্দুর রক্তে রাঙিয়ে। ওখানকার এমন পরিস্থিতি যে ওখানকার বহু হিন্দু শিষ্য, আমার বহু শিষ্য সেখানে, তারা প্রতিদিন বলছে মহারাজ এখানে আর থাকা যাবে না, এখানে আর কিচ্ছু করা যাবে না। জমি যাদের বড় বড় জমি আছে, বড় বড় ফ্যাক্টরি আছে, তাদেরকে এসে বলছে যে দেখো 5 কোটি টাকার জমি, বলছে এখন 1 কোটি টাকা দিচ্ছি, 100 কোটি টাকা দিচ্ছি, এটা নিয়ে ওদের চলে যাও। পরবর্তীকালে বিনা পয়সায় দিয়ে চলে যেতে হবে, যে নয়তো ধান চাষ কর তোরা, তুলে নেব আমরা। এ তো মানে স্লোগানের চেহারা নিচ্ছে। আমি বলছি খুব চমৎকার একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন পরমাত্মানন্দ, সেটা হচ্ছে ধর্মতন্ত্র।
একেবারে মহারাজ যে কথাটা বললেন একবারে মানুষের কথা বললেন আর কি, এবং সেই জন্যই তো ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আমরা গণতন্ত্রের পক্ষে থাকি। দেখুন এই ধর্মতন্ত্রের মুশকিলটা কি হচ্ছে, এই ধর্মতন্ত্র পাশের দেশ তার যে ধর্মতন্ত্র, তার ফলে আজকে বিজেপির মুখে এই কথা নেই যে ও ইট বালি শিক্ষা রেশন কয়লা চাকরির পর এখন ললিপপ এলো, এই কথা আর বিজেপি বলছে না। দেখুন তৃণমূল বলছে না যে গোটা দেশে জিনিসপত্রের দাম প্রচণ্ড বাড়ছে, চাকরি বাকরির হার কমছে, এই হচ্ছে ধর্মতন্ত্রের মুশকিল। অর্থাৎ একটা ছোট জায়গার ধর্মতন্ত্র মানুষের কথা ভুলিয়ে দিয়ে, আমাদের দৈনন্দিন জীবনের কথা ভুলিয়ে দিয়ে, গণতন্ত্রের কথা ভুলিয়ে দিয়ে, এবং রাষ্ট্রে যারা ক্ষমতায় আছেন, যাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করি, যে কেন্দ্রেই হোক বা রাজ্যেই হোক আমাদের দেশে যে গণতান্ত্রিক প্রেক্ষিত আছে তার কথা ভুলিয়ে দিয়ে পুরো ধর্মতন্ত্র নিয়ে আমাদের বেঁধে রেখেছে। এর বিরুদ্ধে লড়াই চলবে, বাংলাদেশের মানুষরাও বুঝবেন। এবং বাংলাদেশের সংখ্যালঘু কারা? শুধু কি হিন্দুরা? আজকে যারা আওয়ামী লীগের ভালো সমর্থক ছিলেন, যারা ভোট লুট করেননি হাসিনার মতো, তারাও আজ এই ধর্মতন্ত্রের চাপে পড়েছেন, এবং সেইখানে কিন্তু তারাও সংখ্যালঘু। একদম, আমি আসছি, কিন্তু তার আগে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার আসতে হবে, সেটা হচ্ছে তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী একসময় ওই মুর্শিদাবাদে মুসলমানরা 70% এবং বাকি 30%কে কেটে ভাগীরথীতে ভাসানোর কথা বলেছেন, কিন্তু সেই বিষয়টা এখনও পর্যন্ত তারপরে তিনি কোনো শাস্তি পেয়েছেন কিনা আমরা জানি না। অথচ তার পাল্টা কথা, যেটা আমরা এই স্টুডিওতেই তীব্র নিন্দা করেছিলাম মিঠুন চক্রবর্তী, সেই বক্তব্যের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। আজকে এই রকম একটা দেশের এবং প্রতিবেশী দেশের স্পর্শকাতর পরিস্থিতিতে, যেখানে প্রতিদিন প্রায় মুখ্যমন্ত্রী বলছেন যে ভেবে কথা বলুন, রোজ মনে করাতে হচ্ছে তাকে যে কথা ভেবে বলুন। রাহুল, তোমার কাছেই আসবো, যে বাবরি মসজিদ মুর্শিদাবাদে তিনি তৈরি করবেন, 2025 সালের 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, এমনকি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এই রকম একটা সময় আমি বলছি অশান্তিকে খুঁচিয়ে তোলা হচ্ছে না তো? দেখো আমি তোমাকে বলি, আমি এই কথা উত্তর নিশ্চয়ই দেবো, তাহলে ছোট্ট একটা কথা বলি, সময় যখন শেষ করলো, যে যেখানে মহারাজজি বললেন না যে আমার মনে হয় যে ধর্ম নয়, দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না। বাংলাদেশে যারা যারা করছে তারা কোন ধর্ম, তার থেকে বড় কথা ইন্দোনেশিয়ার মতো এত বড় একটা ইসলামিক রাষ্ট্র, সেখানে মন্দিরকে রক্ষা করছে কারা? ওখানকার স্থানীয় মুসলমানরাই। আমি তোমার বক্তব্য এই প্রশ্নে আনি যে তখন যখন 70 আর 30 ভাগ করা হয়েছিল, তৃণমূল কেন তার প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কের নিন্দা করে? যেমন এটাও সত্যি, হুমায়ুন কবির যেগুলো বলছেন সেটা দল এন্ডোর্স করেন এবং তাকে শোকজ পর্যন্ত করা হয়েছে। আবার সঙ্গে এটাও সত্যি, কোথায় শোকজ করা হলো? শোকজ তো করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করার বিষয়। 70-30-এ শোকজ করা হয়নি। আমি শেষ করি, এবং দল ব্যবস্থা অবশ্যই নেবে, তোমায় বলি আমি। আবার এর সঙ্গে এটাও সত্যি, এই যে প্রভোকেশনের কথা বলছো, যারা বসে দাঁড়িয়ে বিমলদার মতো লোক হিন্দুর কথা শুনে কুমিরাস্ত্র বার করছে, তাদের রাজ্য সভাপতি এখন দাঁড়িয়ে র্যাম্পে দাঁড়িয়ে ফ্যাশন শোর মডেল র্যাম্পে ফ্যাশন ওয়াক করছে। এটাও অদ্ভুত, যারা দাঁড়িয়ে এত বড় বড় কথা বলে তারা দাঁড়িয়ে র্যাম্পে হাঁটছে, তাদের কাছে আমি যাব, কিন্তু তার আগে ঠিক কি বলেছেন আজকে তাই নতুন পরিকল্পনা বাবরি মসজিদ। এবার বাবরি শব্দটা বাবর থেকে এসছে, হুমায়ুন কি করে বাবরি মসজিদ করবেন সেটা অন্য প্রসঙ্গ, আমি আসবো, কিন্তু তার আগে কি বলেছেন তিনি দেখাবো। বাবরি মসজিদ তৈরি করা হবে। এবার হুমায়ুনের বাবরি মসজিদ, পশ্চিমবঙ্গে বাবরি তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে 70% মুসলমানদের বাস, সেই জেলার বেলডাঙ্গাতে প্রায় 80% মুসলমানের বাস, সেই বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে ভিত্তি স্থাপন করা হবে। 25-এ বলছেন ভিত্তি স্থাপন করবেন, এবং 25-এ 6 ডিসেম্বর। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করেছিল করসেবকরা। সেই সময় থেকে বিজেপির প্রধান রাজনৈতিক অস্ত্র ছিল অযোধ্যা। অবশেষে 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় অযোধ্যার জমি রামলালার। এবছর 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। তার বছর ঘোরার আগেই পশ্চিমবঙ্গে বাবরি তৈরির ইচ্ছে প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। উনি বাক্যবান দিচ্ছিলেন সবাইকে সংযত হওয়ার জন্য, উনার নিজের লোকদেরকে সংযত করুন না। ওখানে বলেছিলেন 2025 6 ডিসেম্বর উদ্বোধন করব, আজকে এখানে বলেছেন, পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে, বলেছেন 3 বছরে বানাবো। হ্যাঁ, 4 বছরে, মানে উনি ক্যালকুলেশন করেছেন 26-এর বিধানসভার ভোট, তারপরে পঞ্চায়েতের ভোট, তারপরে লোকসভার ভোট,
তারপরে উনি উদ্বোধন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হবে বলেও জানিয়েছেন হুমায়ুন কবির। দলের সঙ্গে কথা বলেছেন? না, এটা তো দলের কোনো বিষয় না। আমাদের তো ধর্মনিরপেক্ষ দল, যখন সেটা ভিত্তি স্থাপন করা হবে নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই আবেদন করা হবে সেখানে প্রেজেন্ট থাকার জন্য। 1528 সালে অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি করেছিলেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। বাবরি নামটিও এসেছিল মুঘল সম্রাট বাবরের থেকে, যার ছেলের নাম হুমায়ুন। এবার সেই বাবরি প্রসঙ্গ উঠে এলো বঙ্গ রাজনীতিতে আরেক হুমায়ুনের মুখে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, বাবর তৈরি করেছিলেন বলে বাবরি মসজিদ, সুতরাং এমনিতে মুঘল সম্রাট হুমায়ুন হন কিংবা এই ভরতপুরের বিধায়ক হুমায়ুন বাবরি মসজিদ তৈরি করতে পারেন না। কিন্তু আমি এই ব্যাকরণে যাচ্ছি না। কিন্তু যা উদ্যোগ, আমার প্রশ্ন খুব পরিষ্কার এবং অত্যন্ত সিরিয়াস যে সম্প্রীতির বঙ্গে এই সময় এই উপদ্রব কেন? আমি একটা কথা বলবো, আমি এদিকে একটু কথা বলে নিই। ব্যাপারটা হচ্ছে যে হুমায়ুন কবির বাংলাদেশি মৌলবাদীদের কাছে বলতে চাইছেন, তোমরা একা নাও, সঙ্গে আমি আছি। বার্তা দিতে চাইছেন, একদম পরিষ্কার বার্তা দিতে চাইছেন। 70% মানে পশ্চিমবঙ্গের এমন অনেক এলাকায় আছে তোমাদের মৌলবাদীর তারা উগ্র সমর্থক, তোমরা ওখানে লড়াই করো, তোমাদের হয়ে আমি এখানে লড়াই করবো। এখানে একটা কথা আছে স্যার, আমি বলি বাধ্য হয়ে, শুভেন্দু অধিকারী একটা পর একটা কথা বলছে, একটা পর একটা প্রভোগ করছে। এখানে দাঁড়িয়ে সেখানে এই লোকটাকে আগে আপনারা হাঁটান, তারপরে সেখানে দাঁড়িয়ে একটা পর একটা, তখন তো বলছেন না স্যার, আপনারা তখন তো বলছেন না এটা উচিত না, তখন তো বলছেন না যে আস্তে আস্তে এবার আস্তে অনেক করতে লোকে আর কিছুদিন পরে তৃণমূলে কথা বলে বন্ধ করে দেবে। আমি একটা কথা বলি, হুমায়ুন বাবরের কথা ভেবেছে আর কি আছে, যদি ইতিহাস প্রসিদ্ধ হবে, জানি না ওনার রিইনকারনেশন হয়েছে কিনা। তবে এই হুমায়ুন ইয়েটা কোত্থেকে প্রাণ প্রশ্রয়টা, এই যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে, আমি সিরিয়াসলি আলোচনা করছি, কিন্তু এটা কোনো ঠাট্টাই আর কি নয়। যখন একটা দলের শীর্ষ নেত্রী বলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে আমি রাজি আছি, গোটা বাংলায় সেটা নিয়ে আলোচনা হয়। আমি শেষ করি আজ অবধি কিন্তু উনি কোথাও বলেননি যে আমি যা বলেছি ভুল করেছি। দ্বিতীয়, এই দলেরই তাহলে হুমায়ুন কবির যদি বলেন 30% আর আমরা 70% গঙ্গার জলফল দেখান, তাহলে সেই একই জাস্টিফিকেশন পেয়ে যায়। আমি শেষ করি প্লিজ, আমি শেষ করি। আর থার্ড হচ্ছে, এই লোকটা প্রশ্রয় পেয়ে আজকে এমন অবস্থায় পৌঁছেছে যে সে একদম বাংলাদেশে বার্তা দিচ্ছে যে এখানে আমি এই তৈরি করব। তাহলে এই আজকে দাঁড়িয়ে হবে না, তেলেঙ্গানা তৃণমূলের পলিসি যতই এখানে বাংলাদেশে এই যে ভাষা করুক না কেন, বিজেপি কিচ্ছু বলবো না। তৃণমূলের ব্যাপারটা এরকম দাঁড়ালো, এক দলের যদি হুমায়ুন কবির থাকে, আরেক দলের ওই তেলেঙ্গানার বিধায়ক আছে, এইটাই হচ্ছে তৃণমূল বিজেপির নেতারা র্যাম্পে হাঁটলে সবচেয়ে ভালো, এইসব অশান্তি হয় না। না হলেই তারা এখন যা কথাবার্তা বলবেন, পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচন আসছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের এই ঘটনা যদি চলতে থাকে তাহলে তৃণমূল আর বিজেপিরা মিলে সব আসনই পাবে, বামমন্দির আসন পাবেন। আমি তো আপনার পক্ষেই বলছি, এবার আপনারা মেনে নিচ্ছি তো, কিন্তু আমি বলছি সেই জন্যই র্যাম্পে হাঁটাটা নিয়ে রাগ করবেন না, আপনারা র্যাম্পে হাঁটুন, কিন্তু মানুষের ক্ষুধার কথা এই দুটো দল থেকে এর মধ্যে কেন শোনা যাচ্ছে না, কেন ডাউন মারছে সাধারণ মানুষের উন্নতির কথা? আমি সাম্প্রতিক আপডেটটা দিই যে বিদেশ সচিব কথা হয়েছিল, তার আপডেট আপনাদের দিয়েছিলাম। মোহাম্মদ ইউনুসকে আমাদের ভারতের বিদেশ সচিব মিট করেছেন। একেবারে স্পষ্ট ভাষায় ভারতের এই উদ্বেগ, যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নেমে আসছে এবং সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে আঘাত করা হচ্ছে, একেবারে পরিষ্কার সেই উদ্বেগ মোহাম্মদ ইউনুসের কাছেও জানিয়েছেন ভারতের বিদেশ সচিব। ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদনে দেখাবো যে কালকে শেখ হাসিনা একাধিক বিষয় নিয়ে এই প্রথম আওয়ামী লীগের তার ভিডিও কনফারেন্স করলেন লন্ডনের সঙ্গে। কি বলেছেন দেখুন। সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত সহ গোটা বিশ্ব, কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকারের চোখে কোনো হামলা, কোনো অত্যাচার, কোনো খুন, কোনো আগুন চোখেই পড়ছে না। এই আবহেই ফের একবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়িয়ে ইউনুস সরকারকে তুলোধনা করলেন শেখ হাসিনা। একজন সাধু
চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই। রবিবার লন্ডনে ছিল শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে এই সমাবেশের আয়োজন করে অগস্টে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ভার্চুয়াল এই সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের একাধিক নেতা, যাদের অনেকেই বাংলাদেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ ছিলেন। সেখানে শেখ হাসিনার বক্তব্যের ছত্রে ছত্রে নিশানায় ছিলেন মোহাম্মদ ইউনূস। মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুনে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছে। ভারতে থেকে শেখ হাসিনার এই সত্য ভাষণে চরম ক্ষুব্ধ হয়েছে ইউনূস সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না। এই প্রথম নয়, এর আগে 28শে নভেম্বরও বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের এক শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, গির্জা মঠে ভাঙচুর, লুটপাট করা হয়েছে, সবকিছু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘর বাড়িতেও হামলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা যখন বারবার বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন, তখন পাল্টা মোহাম্মদ ইউনূসের সরকার ভারতের উপর চাপ তৈরি করতে চাইছেন। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে, কিছু আইনি প্রক্রিয়ার পর একজনকে প্রত্যর্পণ করতে বলা যায়, আমরা সেই প্রক্রিয়া সম্পন্ন করছি, তারপর আমরা আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যর্পণ করার জন্য ভারতকে অ্যাপ্রোচ করব। এবিপি আনন্দ। দেখুন, উপনির্বাচনের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দলে তিনিই শেষ কথা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে নজর থাকবে বীরভূমের ওপরও। অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ, জেলায় দলের ব্যাটন কার হাতে থাকবে সেই নিয়ে তৃণমূলেই দুই গোষ্ঠীর তরজা একেবারে তুঙ্গে উঠেছিল কিছুদিন আগেই। এমনকি অনুব্রত ঘনিষ্ঠ নেতাকে মারধরের অভিযোগও ওঠে কাজল গোষ্ঠীর বিরুদ্ধে। কিন্তু এখন দলের রাশ শক্ত হাতে ধরার পর বীরভূমের এই বীরদের নেত্রী কিভাবে সামলান সেটাই দেখার। আমরা শুধু এই তরজা নিয়ে একটু রসিকতা করলাম বলে আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।